নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত এবং আজ সকাল 8:20 কিন্তু পাম এভিনিউয়ের বাড়িতে তাকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার যে জীবনাবসান হয়েছে সেটা কিন্তু কনফার্ম করা হয়েছে তার পরিবারের তরফ থেকে। এবং অবশ্যই রাজ্যের যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানিয়েছেন। আমরা অবশ্যই জানি বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বাম জমানার শেষ অভিভাবক বলা যায়, বাম জমানার শেষ জনপ্রিয় মুখ বলা যায় অবশ্যই। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের যে মাস অ্যাপিলটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে তারপর থেকে বাম জমানায় আর কারোর মধ্যেই নেই এবং বামফ্রন্টের একাধিক নেতৃত্বরা কিন্তু তারপরে এসেছেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য যে মানুষের একটা আগ্রহ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের কথা শোনার জন্য, আমরা দেখেছি বারংবার ব্রিগেডে মানুষ জড়ো হয়েছেন। তিনি অসুস্থ তখনও কিন্তু মানুষ ঢালাও ব্রিগেডে গিয়েছেন শুধু বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার দেখবেন বলে। সেই ঘটনা কিন্তু এখন ইতিমধ্যে বামফ্রন্টের মধ্যে তেমন কোনো নেতা ইতিমধ্যে এখনো পর্যন্ত আর নেই। ঠিক তেমনভাবেই কিন্তু জ্যোতি বসুর ছায়া সঙ্গী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অবশ্যই দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তার এবং 50 বছরেরও বেশি বামফ্রন্টের রাজনীতির সঙ্গে কিন্তু তিনি যুক্ত। এবং অবশ্যই সেই জায়গা থেকেই কিন্তু তিনি বাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মুখ মূলত। এবং 1964 সালে তিনি কিন্তু তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে স্নাতক পাশ করেন এবং স্নাতক স্তরের পড়া শেষ করার পর থেকে কিন্তু পুরো দস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার জীবনটা তিনি কাটান। এবং 1985 সাল থেকে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে কিন্তু তিনি আজীবন থেকেছেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু 1999 সালে উপমুখ্যমন্ত্রীর পদ এবং 2000 সালে থেকে কিন্তু জ্যোতি বসুর জমানায় থাকাকালীন অবস্থাতেই কিন্তু জ্যোতি বসু যখন ছেড়ে দেন তার মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রীর পদ, তখন কিন্তু 6 নভেম্বর 2000 সাল থেকে কিন্তু সেই দায়িত্ব গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তারপর 2001 সালে তিনি জিতে আবারও মুখ্যমন্ত্রিত্বর পদ গ্রহণ করেন। তারপর 2006 সালে আবার জেতেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং অবশ্যই একই নির্বাচনী কেন্দ্র থেকে তিনি বারংবার জেতেন, যাদবপুর নির্বাচনী কেন্দ্র। সেখান থেকেই কিন্তু 2011 সালে মনীশ গুপ্তর কাছে, তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্তর কাছে তাকে হারতে হয় এবং শেষবারের মতন মহাকরণ থেকে তিনি বেরিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু মহাকরণের অলিন্দ থেকে বেরিয়ে আসেন এবং শেষ হয় বাম জমানার। এবং 34 বছরের বাম জমানার মধ্যে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদ বুদ্ধদেব ভট্টাচার্য সামলেছেন এবং রাজনৈতিক পরিসরে কিন্তু তাকে নিয়ে বিভিন্ন আলোচনা যেমন হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন বিরোধী দলের নেতারাও কিন্তু তার সম্বন্ধে সবসময় ভালো কথা বলেছেন। তাকে সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কিন্তু বলতে দ্বিধাবোধ করেননি। বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিভিন্ন দলের যারা নেতা নেতৃত্বরা আছেন তারা কিন্তু সবাই এক বাক্যেই বলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সেই জায়গা থেকেই কিন্তু বেশ খানিকটা বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। আপনাদের অবশ্যই স্মরণে থাকবে 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্য যখন ক্ষমতায় আসেন রাজ্যে, তিনি কিন্তু একটি স্লোগান দেন এবং সেই স্লোগান কিন্তু তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্লোগান হয়ে থাকে। এবং তা কিন্তু তিনি বলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের শিল্পায়ন করার জন্য কিন্তু অত্যন্ত উদ্যোগী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুরে টাটাদের ন্যানো কোম্পানি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু তার উদ্যোগ ছিল অনস্বীকার্য, কিন্তু তারপর তা বাস্তবায়িত হয়নি এবং দীর্ঘ আন্দোলন হয় সেই নিয়ে। এবং নন্দীগ্রাম, সিঙ্গুর এই নিয়ে বেশ খানিকটা বিতর্কেও জড়ান বুদ্ধদেব ভট্টাচার্য এবং শেষ পর্যন্ত 2011 সালে বাম জমানার কিন্তু পতন হয় এবং 2011 সালের 19শে মে কিন্তু মহাকরণ থেকে শেষবারের মতো বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু বেরিয়ে আসেন। এবং বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তারপর থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে তিনি হেরে গিয়েছেন, এটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু মেনে নিতে পারেননি। এবং তারপর থেকে কিন্তু বামফ্রন্টের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন যে সমাবেশ হয়েছে সেখানে যুক্ত হতে। এবং তিনি কিন্তু তার যে নির্দিষ্ট পরিসর, তার যে ছোট পরিসর এবং অবশ্যই পাম এভিনিউয়ের বাড়িতে কিন্তু তার ঠিকানা ছিল এবং
ছোট্ট একটি 450 স্কোয়ার ফিটের বাড়িতে, ছোট্ট একটি 450 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কিন্তু তিনি থাকতেন। দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, বারংবার হসপিটালাইজড হয়েছেন, কিন্তু তারপর ফিরে এসেছেন আবার সুস্থ হয়ে। কিন্তু এই গত 3 দিন ধরে তার জ্বর ছিল সূত্র মারফত আমাদের কাছে যা খবর, এবং আজ সকালবেলা ডাক্তারবাবুরা বাড়িতে আসেন, তাকে পরীক্ষা করেন এবং হসপিটালে নিয়ে যাওয়ার একটা চেষ্টাও কিন্তু করেন, কিন্তু তারপরে কিন্তু শেষ রক্ষা হলো না। এবং 2024 সালের 8ই অগস্ট সকাল 8টা 20-তে কিন্তু চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনাদের অবশ্যই জানাবো যে বুদ্ধদেব ভট্টাচার্য তার যে জীবন স্মৃতি এবং জীবনে তিনি কোথা থেকে উঠে আসছেন, কোথায় তার রুট, সেই সমস্তটাই আপনাদের জানাবো। বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যার জ্বালাময়ী কবিতা আপামর বাঙালিকে মাতিয়ে রেখেছে বছরের পর বছর, দশকের পর দশক ধরে, সেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের নিজের ভাইপো ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং সেহেতু কিন্তু একটা কমিউনিস্ট ভাবধারা কিংবা একটা কমিউনিস্ট যে বাড়ি থেকেই তার উঠে আসা, এবং সেই জায়গা থেকে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য যুক্ত হন। ছাত্র রাজনীতির মাধ্যমেই তার হাতে খড়ি হয়। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে তিনি তার স্কুলের পড়া শেষ করেন। তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে 1964 সালে বাংলায় স্নাতক হিসাবে তিনি ডিগ্রি লাভ করেন। তারপর কিন্তু তিনি সাধারণভাবেই, একদম সাধারণভাবেই, সাধারণ ছাত্রদের মতোই ছাত্র রাজনীতির দায়িত্ব গ্রহণ করেন বিভিন্ন ক্ষেত্রে। তারপর 1977 সালে যখন বামফ্রন্ট প্রথমবারের জন্য ক্ষমতায় আসে, তখন কিন্তু তিনি কাশীপুর থেকে জিতে বিধায়ক হন, কিন্তু আবার 1982 সালে কিন্তু তিনি হেরে যান বেশ কিছু ভোটের ব্যবধানে, এবং সেই জায়গা থেকে 1983 সালে আবারও তিনি জেতেন, এবং সেই সময় থেকে তিনি কিন্তু 2011 সাল পর্যন্ত কন্টিনিউ জিতে যান। এবং তারপরে কিন্তু 2011 সালের পরে তিনি আর কোনো ভোটেই অংশগ্রহণ করেননি প্রার্থী হিসাবে। সুতরাং বুদ্ধদেব ভট্টাচার্য 1983 সাল থেকেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী হিসেবে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তিনি স্থান পান, এবং দীর্ঘদিন ধরে কিন্তু তিনি রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগ সামলেছেন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন। তারপর 1999 সাল থেকে তিনি উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার ঠিক কয়েক মাসের মধ্যেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য 6 নভেম্বর 2000 সাল থেকে কিন্তু তিনি জ্যোতি বসুর সামগ্রিক যে মুখ্যমন্ত্রিত্বের যে কেরিয়ার, সেটা শেষ হওয়ার আগেই কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেই কিন্তু তিনি 6 নভেম্বর 2000 সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তারপর কিন্তু 2001 সালে তিনি আবারও ভোটে জিতে পুনরায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হন। 2006 সালে আবারও ভোটে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হন, এবং তারপর 2011 সালে তাকে আলটিমেটলি হেরে যেতে হয় ভোটে। এবং অবশ্যই প্রথমে কাশীপুর, তারপর 1983 সাল থেকে কিন্তু তার যে নির্বাচনী কেন্দ্র সেটা কিন্তু যাদবপুর, এবং যাদবপুর থেকেই কিন্তু 2011 সালে মনীশ গুপ্তর কাছে হেরে যান বুদ্ধদেব ভট্টাচার্য। আপনাদের আরও জানিয়ে রাখি, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব যে ছিলেন সেটার প্রমাণ তো অবশ্যই রয়েছে। এবং অবশ্যই আপনাদের মনে করিয়ে দিই যে কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু কয়েক বছর আগে তাকে পদ্ম সম্মানে সম্মানিত করার একটা ভাবনা চিন্তাও হয়েছিল, কিন্তু তিনি তা রিফিউজ করেন। তার পরিবারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তিনি এই সম্মান গ্রহণ করবেন না, মূলত বিজেপি সরকারের দেওয়া পদ্ম সম্মান তিনি গ্রহণ করবেন না, এমন কথাও কিন্তু জানিয়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং অবশ্যই তার পাশাপাশি তার কিন্তু অন্য পরিচয় ছিল, তিনি কিন্তু সাহিত্য চর্চার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু একাধিক বই লিখেছেন, এবং সেই বই কিন্তু বিপুলভাবে বিক্রি হয়েছে, জনমানুষের কাছে বিক্রি হয়েছে। জনমানুষের যারা পাঠক হৃদয়ে কিন্তু তিনি নিজের একটা জায়গা করে নিয়েছিলেন, লেখক হিসাবে, কবি হিসাবে, সাহিত্যিক হিসেবে। এবং আপনারা জানেনই যে নন্দন যে প্রেক্ষাগৃহ তৈরি হয়েছিল তা কিন্তু মূলত বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগেই তৈরি হয়েছিল, এবং সেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তিনি
সেই সময় কাটাতেন নন্দনে গিয়ে, এবং অবশ্যই সিনেমা দেখতে ভালোবাসতেন, কবিতা পড়তে ভালোবাসতেন, নাটক দেখতে ভালোবাসতেন, এবং অবশ্যই কালচারাল একজন ব্যক্তিত্ব কিন্তু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই ধরনের যারা কালচারাল ব্যক্তিত্ব তাদের সঙ্গে কিন্তু অত্যন্ত সুগভীর সম্পর্ক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের, এবং আজ সকালেই কিন্তু শতাব্দী রায় তিনিও জানিয়েছেন যে তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো সম্পর্ক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। তিনি কিন্তু দলমত নির্বিশেষে যে কোনো মানুষের সঙ্গে ভালো সম্পর্কের মাধ্যমেই কাটাতে ভালোবাসতেন। এবং আমরা অবশ্যই জানাবো আপনাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে কিন্তু তিনি লিখছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম, এবং কয়েক বছর তিনি যখন অসুস্থ ছিলেন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গিয়েছি। এই মুহূর্তে আমি খুবই দুঃখিত বোধ করছি। এই শোকের সময় মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআইএম দলের সকল সদস্যা সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। কোট আনকোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই পোস্ট করেন। ঠিক একইভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু শোকবার্তা জ্ঞাপন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে। তিনি কিন্তু অত্যন্ত আপামর বাঙালির মনে কিন্তু তিনি থাকবেন, এবং শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, পশ্চিমবঙ্গের অভিভাবক হিসেবে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান অবশ্যই আগামী প্রজন্ম মনে রাখবে। তার মাধ্যমে বাম জমানার শেষ হয়েছিল ঠিকই, কিন্তু তার যে বক্তব্য কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই যে তার স্বপ্ন তা কিন্তু তিনি বাস্তবায়িত করতে চেয়েছিলেন, এবং তিনি কোথাও গিয়ে হয়তো ব্যর্থ হয়েছিলেন এবং বাম জমানার পতন ঘটেছিল। এবং বাম জমানার পতন হিসেবে তিনি কিন্তু সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরবর্তীতে 2013 সালের সময় যখন বামফ্রন্ট সরকার থেকে চলে গিয়েছে তখনও তিনি রাজ্যের সিপিআইএম নেতা, সেই হিসেবে তিনি জানিয়েছিলেন যে শিল্পায়নের ক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, এবং সেইখানে কিন্তু বামফ্রন্টের কোথাও একটা গাফিলতি থেকে গেছিল। ঠিক তেমনভাবেই সাধারণের জীবনে সিপিআইএম দলের বিভিন্ন প্রতিনিধিরা অত্যন্ত বেশি হস্তক্ষেপ করছিলেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছিল বামফ্রন্ট জমানার পতনের কারণ হিসাবে। সুতরাং বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু আপামর একজন সাধারণ রাজনীতিক ব্যক্তিত্ব এবং বাম জমানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। শুধু তাই নয়, 1985 সাল থেকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ 8ই আগস্ট তিনি মারা গেলেন সকাল 8টা 20-তে, এবং তার মাধ্যমে কিন্তু একটা যুগের অবসান অবশ্যই হলো। এবং সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব যে কজন আছেন তার মধ্যে হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যের নামটা সবার আগেই আসতো, এবং তিনি যে চলে গেলেন এই মুহূর্তে কিন্তু আগামী প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের কাছে কিন্তু একটা উদাহরণ হিসেবে কিন্তু থেকে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, দীর্ঘদিন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, কিন্তু তবুও কিন্তু তার ঠিকানা ছিল 450 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট পাম এভিনিউতে, এবং সেখানেই আজীবন তিনি কিন্তু থেকে গেলেন। মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও তিনি সেখানেই ছিলেন, মুখ্যমন্ত্রিত্ব যাওয়ার পরেও তিনি সেখানেই ছিলেন। এবং বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থী রাজনীতির থেকে কিন্তু কখনোই বিচ্যুত হননি, এবং সেই বামপন্থী রাজনীতির সূত্র ধরে কিন্তু কেন্দ্রীয় সরকারের দেয়া পদ্ম সম্মানও তিনি নিতে অস্বীকার করেন। বুদ্ধদেব ভট্টাচার্য একটা ইতিহাস এই মুহূর্তে, এবং অবশ্যই বামফ্রন্টের তরফে কিন্তু জানানো হয়েছে যে বুদ্ধদেব ভট্টাচার্য আজকে তার মরদেহ এই মুহূর্তে বাড়িতেই আছে, পাম এভিনিউয়ের বাড়িতে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে তার পার্টি অফিসে, তার প্রাণের পার্টি অফিসে। তারপর কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা ছিল মেডিকেল রিসার্চের ক্ষেত্রে, মেডিকেল রিসার্চের জন্য কিন্তু তিনি তার দেহ দান করেছিলেন। সেটা কোনো একটি মেডিকেল হসপিটালকে তুলে দেওয়া হবে, মেডিকেল কলেজকে তুলে দেওয়া হবে, তেমনই কিন্তু সূত্র মারফত খবর, বামফ্রন্ট সূত্র মারফত। আমরা অবশ্যই নজর রাখবো যে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে কারা কারা সম্মান জানাচ্ছেন, এবং কিভাবে বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তরফে তার কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে শেষ বিদায় জানানো হচ্ছে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।